বড় সিরিজ শুরু হতে চলেছে। ভারত ইংল্যান্ডে যাচ্ছে সিরিজ খেলতে। 5 ম্যাচের লম্বা একটা টেস্ট সিরিজ। ডাব্লিউটিসির নতুন সাইকেল শুরু হচ্ছে। শুধুমাত্র এই দিক দিয়ে যে সিরিজটা বড় তা নয়, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আগামী 10 বছরে ভারতীয় ক্রিকেট কোন পথে যাবে, ভারতীয় ক্রিকেট কিভাবে চলবে, তার সিদ্ধান্তটা এই সিরিজ থেকেই নেওয়া হবে। 2011 সালের পর থেকে এই প্রথমবার এরকম হচ্ছে যে ভারত কোনো টেস্ট ম্যাচ খেলছে, অথচ সেখানে রোহিত বা কোহলি বা অশ্বিন এদের তিনজনের মধ্যে কেউই নেই। এই তিনজন লেজেন্ডের শূন্যস্থানটা ভারতীয় ক্রিকেট কিভাবে পূরণ করবে সেটাই এই সিরিজে দেখার বিষয়। সেজন্য এই পুরো সিরিজে ভারত কোন কোন প্লেয়ারদেরকে খেলাচ্ছে সেটার উপরে নজর রাখতে হবে। বিশেষ করে প্রথম ম্যাচে প্লেইং ইলেভেনে কোন প্লেয়াররা থাকছে সেটার উপরে গুরুত্বপূর্ণ নজর দিতে হবে। কারণ প্রথম ম্যাচে যে প্লেইং ইলেভেনটা বানানো হবে সেটা শুধুমাত্র এই ম্যাচ জেতার জন্য বা এই সিরিজ জেতার জন্য কিন্তু হবে না। মেন উদ্দেশ্য থাকবে একটা লং টার্ম ভিশন, যে আগামী 5 বছর বা 10 বছরে কোন ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে তার একটা রোড ম্যাপ এই সিরিজ থেকে আমরা জানতে পারবো। প্রথম ম্যাচ খেলা হবে লিডসে। পিচ কন্ডিশন কিরকম? প্রথম 2 দিন এই মাঠটা একদম টিপিক্যাল সাউথ আফ্রিকান মাঠের মতো হবে, যেখানে সবকিছু থাকবে, সিম, সুইং, বাউন্স সব থাকবে। কিন্তু ধীরে ধীরে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনে পিচ ধীরে ধীরে ফ্ল্যাট হতে থাকবে। ডে বাই ডে যত খেলা এগোতে থাকবে পিচ ততই ফ্ল্যাট হতে থাকবে। আর এই মাঠে লম্বা বোলারদের একটু বেশি দরকার, কারণ পিচ থেকে তারা এক্সট্রা বাউন্স জেনারেট করতে পারবে তাদের হাইটের জন্য। এই মাঠে আগেও আমরা দেখেছি যে জোফরা আর্চার, জোস হ্যাজেলউড এরকম লম্বা বোলাররা তারা এই মাঠে সাহায্য পেয়েছে। কিন্তু এই পিচে ব্যাক অফ দ্য লেন্থ বল করলে হবে না। সেখান থেকে আপনি ব্যাটারদের বিট করতে পারবেন, কারণ বলটা সুইং হওয়ার জন্য অনেক টাইম পেয়ে যাবে, কিন্তু আউট করতে পারবেন না। এই মাঠে ব্যাটারদেরকে আউট করতে হলে বলটাকে একটু সামনের দিকে রাখতে হবে। 5 থেকে 6 মিটারের লেন্থে বল করতে হবে, তাহলে বলটা এজ লাগবে। সেই দিক দিয়ে যদি দেখেন তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা এই মাঠে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য। যেহেতু প্রথম 2 দিনে বল সুইং করবে, অথবা নতুন বলও প্রথম 20 ওভার 25 ওভার মতো সুইং করবে, আবার পরের দিকে পিচ একদম ফ্ল্যাট হয়ে যাবে। সেজন্য এই মাঠে আমাদের অ্যাটাকিং, ডিফেন্সিভ দুই ধরনের ব্যাটারেরই দরকার পড়বে। প্রথম দিকে বল যখন সুইং করবে তখন আমাদের সেরকম ব্যাটার দরকার যাদের ডিফেন্সটা একদম সলিড। যতক্ষণ পর্যন্ত বল সুইং হবে, সিম হবে, সেই স্পেলটা তাদেরকে খেলে বের করে দিতে হবে। কিন্তু তারপরে যখন পিচ ফ্ল্যাট হবে তখন কাউন্টার অ্যাটাকিং ব্যাটার দরকার, যারা দ্রুত রান তুলতে পারবে। বেন স্টোকসের সেই ফেমাস সেলিব্রেশনটা যে আছে, সেই সেলিব্রেশনটা তিনি এই মাঠে করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড চেস করে। তারপর ওয়েস্ট ইন্ডিজও এখানে চেস করে ম্যাচ জিতেছিল ইংল্যান্ডের সাথে। 4th ডে 5th ডে ব্যাটিং কতটা ইজি হয়ে যায় এটার থেকে আপনি আন্দাজ করতে পারবেন। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে? প্লেইং ইলেভেন মোটামুটি প্রায় ফিক্স, শুধুমাত্র 2-3টে জায়গা নিয়ে একটু প্রশ্ন আছে। ওপেনিং এ তো জয়সওয়াল আর রাহুলই করবেন, এটা ফিক্স। এরপর ঋষভ পন্থ সাংবাদিক সম্মেলনে এসে অলরেডি বলে দিয়েছেন যে শুভমান গিল 4 নম্বরে খেলবে আর ঋষভ পন্থ 5 নম্বরে খেলবে। তাহলে 4 নম্বর 5 নম্বরে হয়ে গেল। এরপর সাথে থাকবে রবীন্দ্র জাদেজা, আর 9, 10, 11 এই 3 জায়গায় থাকবেন 3জন ফাস্ট বোলার, সিরাজ, বুমরা আর প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে বাকি থাকলো আমাদের 3টে জায়গা, 3 নাম্বার, 6 নাম্বার আর 8 নাম্বার। নাম্বার 3 যদি দেখি তাহলে সেই পজিশনের জন্য 3জন কন্টেন্ডার আছেন, সাই সুদর্শন, করুণ নায়ার আর অভিমন্যু ঈশ্বরন। এবার ভারতীয় ক্রিকেটে আমরা বরাবরই দেখেছি যে ডোমেস্টিকের তুলনায় আইপিএল এর পারফরমেন্সকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আইডিয়ালি যদি দেখেন এটা হওয়া কোনোভাবেই উচিত না, কোনো মতেই এটা হওয়া উচিত না। বিশেষ করে প্রশ্ন আসে যখন টেস্ট ক্রিকেটের, তাহলে সেক্ষেত্রে ডোমেস্টিক ক্রিকেটকে, লিস্টে ক্রিকেটকে, রঞ্জি ট্রফিকে, এগুলোকে আইপিএল এর থেকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু ভারতীয় ক্রিকেটে এটা হয় না। ভারতীয় ক্রিকেটে ট্র্যাডিশনালি আইপিএল এর পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিয়ে আসা হয়েছে, আর এই মুহূর্তেও আমার মনে হয় আইপিএল এর পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে অভিমন্যু ঈশ্বরন আইপিএল এ এখনো পর্যন্ত খেলেনি, শুধুমাত্র লিস্টে ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে, রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করে এসেছেন। আর সাই সুদর্শন, করুণ নায়ার এরা আইপিএল এ ভালো খেলে এসেছেন। সেজন্য অভিমন্যু ঈশ্বরন এই রেস থেকে অনেকটাই পিছিয়ে পড়লেন, শুধুমাত্র একটা কারণের জন্য তিনি আইপিএল খেলেন না। তাহলে নাম্বার 3-এর জন্য কন্টেন্ডার থাকলেন 2জন, সাই সুদর্শন আর করুণ নায়ার। হ্যাঁ, সাই সুদর্শন, করুণ নায়ার যে শুধু আইপিএল এ ভালো খেলেছেন তা না, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও তারা ভালো খেলে এসেছেন। আবার ইংল্যান্ডে কাউন্ট্রিতেও তারা খেলে এসেছেন, সেখানে খেলার অভিজ্ঞতা তাদের আছে। এরপর 8 নম্বরে যদি দেখি তাহলে অলরাউন্ডার আছেন 2জন, শার্দুল ঠাকুর আর নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি টেস্টে লাস্ট সিরিজে দুর্দান্ত খেলেছিলেন, মেলবোর্নে ব্রিলিয়ান্ট একটা 100 করেছিলেন, কিন্তু আইপিএল এ তার ফর্ম একদমই খারাপ ছিল। টেস্ট ক্রিকেটে তিনি এখনো কোনো ভুল করেননি, কিন্তু তার রিসেন্ট ফর্ম খুবই খারাপ। আর অন্যদিকে শার্দুল ঠাকুর, তিনি রঞ্জি ট্রফিতে ভালো খেলে এসেছিলেন, সেখানে 100 করে এসেছিলেন, আইপিএল এ ভালো বোলিং করে এসেছেন, প্লাস ইন্ডিয়া আর ইন্ডিয়া এর ম্যাচে প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন, প্লাস তার থেকে গুরুত্বপূর্ণ তিনি 100 করেছেন সেই ম্যাচে। আর গৌতম গম্ভীরকে আমরা সবসময় দেখেছি রিসেন্ট ফর্মকে খুবই বেশি গুরুত্ব দেন তিনি। আর রিসেন্ট ফর্মের ক্ষেত্রে যদি দেখি তাহলে শার্দুল ঠাকুর নীতিশ কুমার রেড্ডির তুলনায় অনেকটাই এগিয়ে আছে।
সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শার্দুল ঠাকুরকেই নীতিশ কুমার রেড্ডির থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। রিসেন্ট ফর্ম প্লাস আগে তার ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে, ইংল্যান্ডে আগেও তিনি ভালো করেছেন ব্যাটের সাথেও বলের সাথেও, তাই 8 নম্বরে শার্দুল ঠাকুরকে মনে হয় খেলাবে। তাহলে এখন জায়গা থাকলো দুটো, 3 নম্বর আর 6 নম্বর। 6 নম্বরে ধ্রুব জুরেলের একটা অপশন আছে ঠিকই, কিন্তু তাকে এখন খেলানো হবে না, তিনি প্যাকিং অর্ডার থেকে অনেকটাই পিছিয়ে আছেন। জায়গা দুটো, 3 নম্বর 6 নম্বর, আর কন্টেন্ডার আমার মনে হয় 3 জন, সাই সুদর্শন, করুণ নায়ার আর নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে 6 নম্বরও খেলানো যেতে পারে, তিনি কিন্তু অলরাউন্ডার না, ধরতে পারেন যে তিনি পিওর ব্যাটার যে একটু বল করতে পারে। তাহলে এবার পজিশন দুটো, 3 নম্বর আর 6 নম্বর, প্লেয়ার 3 জন, এই 3 জনের মধ্যে যে কোনো দুজনকেই 3 নম্বর আর 6 নম্বরে খেলানো হবে। এখানে যদি একটু লং টার্ম ভিশন নিয়ে দেখেন তাহলে সাই সুদর্শন পূজারা টাইপ প্লেয়ার 3 নম্বর পজিশনে এইরকম একদম সলিড ব্যাটারি ইন্ডিয়া চাইবে। তিনি আইপিএল এ ভালো খেলে এসেছেন, ডোমেস্টিকেও রান করেছেন, কাউন্টিতে খেলার এক্সপিরিয়েন্স আছে, আর বলকে তিনি অনেকটা লেট খেলেন, একদম ক্লোজ টু দা বডি, যেরকমটা ইংল্যান্ডের দরকার। আর বয়সও তার এখনো অনেক কম আছে, প্লাস তার শেখার ইচ্ছাটা অনেক বেশি, নিজেকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেন তিনি, সময়ের সাথে সাথে নিজেকে প্রচুর হারে ইমপ্রুভ করেছেন অলরেডি, আর এখনো তার মধ্যে প্রচুর খিদে আছে নিজেকে ইমপ্রুভ করার। প্লাস তার ডিফেন্সিভ টেকনিক খুবই সলিড। লং টার্ম ভিশন নিয়ে যদি দেখেন তাহলে সাই সুদর্শনই 3 নম্বরের জন্য বেশি ফিট হচ্ছে, তাই আমার মনে হয় 3 নম্বরে সাই সুদর্শনকে হয়তো খেলানো হবে। এরপর 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি আর করুণ নায়ার, এই দুজন থাকলো। এই দুজনের মধ্যে করুণ নায়ারকে হয়তো একটু বেশি প্রায়োরিটি দেওয়া হতে পারে, কারণ তার রিসেন্ট ফর্ম প্লাস তার চারপাশে এই মুহূর্তে একটা মহল চলছে। ইন্ডিয়ান টিমে একটা মহল কিন্তু সবসময় সেট হয়ে থাকে, কখনো এই প্লেয়ার নিয়ে কখনো ওই প্লেয়ারকে নিয়ে। এই সময় করুণ নায়ারের একটা কামব্যাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় একটা মহল চলছে, সেই মহলের জন্য আমার মনে হচ্ছে 6 নম্বরে হয়তো করুণ নায়ারকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে এই হলো আমার প্লেইং 11। ওপেনিং এ জয়সওয়াল আর রাহুল, 3 সাই সুদর্শন, 4 নম্বরে শুভমান গিল, 5 ঋষভ পান্ত, 6 করুণ নায়ার, 7 জাডেজা, 8 শার্দুল, তারপর 9, 10, 11তে 3 জন বোলার, বুমরা, সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এখানে একটা জিনিস খুবই কেয়ারফুল থাকতে হবে, 3 নম্বরে হোক 6 নম্বরে হোক কন্টেন্ডার অনেকজন আছেন, এই পজিশন গুলোতে যাকেই খেলানো হোক না কেন তাকে কিন্তু ব্যাক করতে হবে, অনেকগুলো ম্যাচ দিতে হবে। যাকেই খেলান না কেন কমপক্ষে 3টে ম্যাচে তাকে চান্স কিন্তু দিতেই হবে। একটা ম্যাচ বা দুটো ম্যাচে খারাপ পারফরমেন্সের পরে তাকে টিম থেকে বাদ দিলে কিন্তু হবে না। শুভমান গিলও তো টেস্টে এখনো কিচ্ছু করতে পারেননি সেরকম, ইন্ডিয়ার বাইরে তার পারফরমেন্স একদমই নেই। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা শুভমান গিলকে ক্যাপ্টেন বানিয়েছি, কারণ আমরা তার মধ্যে পোটেনশিয়াল দেখেছি, জানি তার মধ্যে পারফর্ম করার ক্যাপাসিটি আছে, সেজন্য আমরা তাকে বারবার ব্যাক করছি। এমন ব্যাক করছি যে তাকে ক্যাপ্টেন বানিয়ে দিলাম। এইরকম ব্যাক প্রতিটা প্লেয়ার ডিজার্ভ করে, প্রতিটা প্লেয়ারকেই এরকম ভাবে ব্যাক করা উচিত। তাই যেই প্লেয়ারকেই প্লেইং 11-এ সুযোগ দেন না কেন তাকে ব্যাক করতে হবে। একটা দুটো ইনিংসে খারাপ পারফরমেন্স হলে তাকে বাদ দিলে কিন্তু চলবে না, মিনিমাম 3টে ম্যাচ তো তাকে দিতেই হবে, পারলে পুরো সিরিজটাই দিতে হবে। এখন টিম ইন্ডিয়ার অ্যাকচুয়াল প্লেইং 11 কি হবে সেটা তো আমরা ম্যাচ শুরু হলেই জানতে পারবো। তো আপনাদের কি মনে হয় এই সিরিজে ভারত কিরকম পারফরমেন্স করবে, সিরিজের রেজাল্ট কি হতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।